ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি তো চলে আসতেছি বারবার, এবং একটু আগে আপনারা নিশ্চয়ই পড়ছেন, যেহেতু সেই দিন এই মাঠ কবিতার মধ্যেই আছেন, সেখানে আমরা মূল ভাব পড়লাম, শব্দার্থ পড়লাম, আরও কি জানলাম স্যার, আরও জানলাম কই পরিচিতি। তো এগুলো জানার পরে কবিতার মূল ভাবে যদি জেনে ফেলছি, তাহলে এখন কি জানা বাকি স্যার? প্রশ্ন উত্তর, কারণ পরীক্ষাটাই তো বড় কথা। তাহলে আসেন 1 মিনিটও সময় নষ্ট না করে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব, এবং আমাদের যে আয়োজন আমরা কি করি স্যার, ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলোকে আমরা তালিকার মধ্যে রাখি। সেই হিসাবে ঢাকা বোর্ড 2025-এর সেই দিন এই মাঠের উপর একটা দুর্দান্ত উদ্দীপক এবং প্রশ্ন আছে, সেটা আমরা দেখব এখন। আসেন শুরু করি। 1, মানুষ সৃষ্টির নেশায় যারা থাকে মগ্ন, ব্যর্থ হয় কখনো কখনো, ভেঙে যায় সব স্বপ্ন, তবুও দমিয়ে থাকে না তারা, আবারও গড়ে আপন ভুবন। দেখেন কি বললো, সুন্দর একটা কবিতা। মানুষ সৃষ্টির নেশায় যারা থাকে মগ্ন, যারা তৈরি করতে ব্যস্ত, ব্যর্থ হয় কখনো কখনো, ভেঙে যায় স্বপ্ন, সব স্বপ্ন স্যার, তাদের সৃষ্টির যে নেশা, যে চেষ্টা, অনেক সময় সেটা সব কিছু ব্যর্থ হয়, ধ্বংস হয়ে যায়। কবি কি বলল, তবুও দমিয়ে থাকে না তারা, আবারও গড়ে আপন ভুবন। তবুও স্যার তারা দমে থাকে না, তারা কাজ করে যায়, আবারও তৈরি করে কি স্যার, আপন ভুবন, নিজের দুনিয়া। কারণ কি, হতাশ হওয়া যাবে না স্যার। যদি আমরা ব্যর্থ হই, জীবনে আবারও আগায় যাইতে হবে নতুনের দিকে। যেমন প্রকৃতি চিরন্তন, প্রকৃতি একটার পর একটা আগায় যায়, মানুষকেও তাই করতে হবে বলে এই উদ্দীপকে উল্লেখ করতেছে। একটু একটু সেই দিন এই মাঠের প্রকৃতির সাথে মিল পাওয়া যাচ্ছে, কিন্তু মানব জীবনের সাথে হয়ে মিল পাওয়া যাচ্ছে সামান্য। সেটা কোনটা স্যার? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, তবুও দমিয়ে থাকে না তারা, আবারও গড়ে নতুন ভুবন। মানে স্বর্ণালী স্বপ্নের একটা স্বাদ বা ইচ্ছা তারা বারবার প্রকাশ করে, ওই জায়গাটায় মিল পাওয়া যায়। চমৎকার। এবার পাগলা দেখেন স্তবক 2 নম্বরে উদ্দীপক, সেটা কি? রাখাল ছেলে চড়ায় ধেনু, বাজায় বেনু অশ্বত্থ মূলে, সেই গানেরই পুলক লেগে ধানের খেতে ওই উঠল দিলে, সেই গানেরই পুলক লেগে বিলের জলে বাঁধন টুটে, মানে বাধা টুটে যায় আর কি, মায়ের মুখের হাসির মতো কোমল কুলি, কমল মানে হচ্ছে পদ্ম ফুল, কমল কলি উঠল ফুটে। তার দেখেন এই যে 4টা লাইন, এইখানে কিন্তু চিরন্তন যে সুন্দর প্রাকৃতিক বর্ণনা তা উল্লেখ করা হচ্ছে। আর উপরে বলা হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, অর্থাৎ মানুষের কখনো স্বপ্ন দেখা বন্ধ হয় না। যত বিপদ আপদই হোক, মানুষ ভেঙে পড়লেও আরেকবার চেষ্টা করে। তার মানে দেখেন সেই দিন এই মাঠ কবিতা যে 2টা বিষয়, মানুষের চিরন্তন স্বপ্ন দেখার ইচ্ছা, এবং দ্বিতীয় যেই বিষয়টা সেটা কি স্যার, প্রাকৃতিক রূপের সুন্দর বর্ণনা, দুটাই কিন্তু উদ্দীপকের 1 আর 2 এর মধ্যে ছড়ায় আছে আর কি। তাহলে আমরা দেখি এই দুটো থেকে সাধারণত প্রশ্ন হবে। কি প্রশ্ন হয় আসেন দেখি, এবং উত্তর তো যাবই। 1, খেয়া নৌকোগুলো কোথায় এসে লেগেছে? স্যার এটা ডিরেক্ট একদম কবিতার প্রশ্ন স্যার, সেটা কি? 1 নম্বরে উত্তর দেওয়া আছে, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে, একটা চরের কাছে এসে থামছে। আমরা উত্তরটা একটু দেখি। এই দেখেন স্যার, খেয়া নৌকোগুলো চরের খুব কাছে এসে লেগেছে। ক্লিয়ার স্যার? যা বললাম একদম বইয়ের হুবহু উত্তর, জ্ঞানমূলকে তাই দেওয়া লাগবে। ওকে, চমৎকার। এইবার আসি স্যার 2 নাম্বার প্রশ্নে, সেটা কি? এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে, এর ব্যাখ্যা কি? যারা মূল ভাবটা আমার শুনছেন তারা জানেন, আমি ব্যাখ্যাটা দিছি, আবার বলি। এশিরিয়া আসলে এশিরিয়া না, এর আসল শব্দ হচ্ছে আসেরিয়। আর ব্যাবিলনও ব্যাবিলন, ঠিক আছে স্যার। আসেরিয় আর ব্যাবিলন কি? মেসোপটেমিয়া সভ্যতার। এটা হচ্ছে মেসোপটেমিয়া, হচ্ছে পটেমাস মানে হচ্ছে নদী, একটা নদী কেন্দ্রিক সভ্যতা, নীল নদের পারে গড়ে ওঠা 4টা বিখ্যাত বড় বড় সভ্যতা, বড়লোকী সভ্যতার মধ্যে 2টা হচ্ছে আসেরীয় সভ্যতা এবং ব্যাবিলন সভ্যতা। আপনারা কেউ ব্যাবিলনের শূন্য উদ্যানের নাম শুনছেন? শোনার কথা, পৃথিবীর 7ম আশ্চর্য। ব্যাবিলন শহর এত প্রাচুর্য ছিল, তারা খাম্বা দিয়ে মানে পিলার দিয়ে 3 তলা সমান একটা ছাদ বানায়, তার উপরে একটা বাগান বানাইছিল, যাতে তার নিচ দিয়ে খালি ঘোরাফেরা করা যায়, মানে চিল করার জন্য। চিন্তা করেন কি পরিমাণ টাকার অপচয়। এত বড় লোক একটা সভ্যতা এখন কোথায় স্যার? ওই শূন্য উদ্যানের 2-1টা খাম্বা পাওয়া যায় ভাঙ্গাচুরা, বাকি সব ছাই বা ধুলো হয়ে গেছে। আসিরীয় সভ্যতা পাউডার হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব কোথাও নাই। কবি এই বাক্যতে বলতেছে, বড় বড় সভ্যতা স্যার সময়ের বিবর্তনে মানব সভ্যতা ধ্বংস এবং শেষ হয়ে যাবে, তা কখনোই চিরস্থায়ী না। এই বাক্যটাই কবি সাহেব অ্যাসিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে এই কথা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। অর্থাৎ মানব সভ্যতা বহমান ঠিক আছে, কিন্তু মানব সভ্যতা চিরন্তন নয়। যত প্রাচীন বা যত বড়লোক সভ্যতাই হোক না কেন, সময়ের কালের গহ্বরে তা ফুরায় যাবেই। এবং এই মানব সভ্যতা ফুরানোর কারণে কিন্তু কি হবে না স্যার, এই চিরন্তন প্রকৃতির গায়ে একটা আঁচড়ও কখনো পড়বে না। এই কথা এই প্রশ্নের মধ্যে বলার চেষ্টা করা হচ্ছে। এইবার কথা না বলে আমরা একটু দেখি কি বলে। সেই দিন এই মাঠ কবিতা দেখা যায় মানুষের গড়া সভ্যতার সময়ের প্রবাহে একসময় নিশ্চিহ্ন হয়ে যায়। একদা শক্তিশালী ও গৌরবময় এশিরীয় ব্যাবিলনীয় সভ্যতা আজ কেবল ধ্বংসস্তূপ ও স্মৃতিচিহ্নে পরিণত হয়েছে। মানুষের সৃষ্টি স্থায়ী নয়,
সময়ের নিয়মে তা বিলীন হয়ে যায়। প্রকৃতি এসব ধ্বংসের মধ্যেও আপন মহিমায় অটল থাকে। রূপ রস ও গন্ধে ভরপুর প্রকৃতি যুগে যুগে নবীন হয়ে ওঠে, তার সৌন্দর্যে কখনো অবসান ঘটে না। তাই এশিরিয়া ও ব্যাবিলনের পতন উল্লেখ করে কবি মানব সভ্যতার নশ্বরতা ও প্রকৃতির চিরস্থায়িত্বের সত্যকে স্পষ্টভাবে তুলে ধরছে। ক্লিয়ার স্যার? অর্থাৎ এই এশিরীয় ও ব্যাবিলন সভ্যতার পতন উল্লেখ করে যে মানব সভ্যতার নশ্বরতা, আমি এটাই বললাম না মানব সভ্যতা টিকবে না কিন্তু প্রকৃতি টিকে থাকবে, সেটাই কিন্তু এই প্রশ্নে বলা হচ্ছে। কি সহজ স্যার, কি সিম্পল, ভেরি গুড। এইবার আসেন আমাদের 3 নাম্বার প্রশ্নে, সেটা কি স্যার? সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি স্তবক একে ফুটে উঠেছে স্যার? কোন দিকটা আমি বারবার বলতে শুরুতে, সেটা কোনটা স্যার? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। সোনার স্বপ্নের স্বাদ। আমার বাজে হাতের লেখাটা অ্যাভয়েড করেন স্যার, মানে সোনালী স্বপ্ন দেখা মানুষ কখনো বন্ধ করে না, এই জায়গাটা কিন্তু উদ্দীপক একের মধ্যে প্রকাশ পাইতে, কারণ দমে থাকে না, মানুষ আবারও স্বপ্ন দেখে এবং মানুষ সবসময় চেষ্টা করে নিজের উদ্দীপনা নিয়ে পরাজিত বরণ করলেও বারবার তার লড়াইয়ে ফিরে আসতে, সেই কথাটাই কিন্তু উদ্দীপক একের মধ্যে প্রকাশিত হয়েছে। আসেন আমরা কথা না বলে একটু পড়ার চেষ্টা করি, দেখি কি বলতেছে। আপনারা জানেন আমি শুরু থেকে পড়ে না, একটু মাঝ থেকেই পড়বো। দেখেন, সময়ের প্রবাহে মানুষের সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হয়, সভ্যতা বিলীন হয়ে যায়, তবুও মানুষের স্বপ্নের মৃত্যু ঘটে না। মানুষের শারীরিক অস্তিত্ব লুপ্ত হলেও তার স্বপ্ন, চিন্তা ও সৃষ্টির আকাঙ্ক্ষা নতুন রূপে আবার ফিরে আসে। মিলল সোনার স্বপ্নের স্বাদ। এইবার দেখেন, উদ্দীপকে মানুষ এমন এক সত্তা হিসেবে দেখানো হয়েছে যে বারবার সৃষ্টি করতে চায়, স্বপ্ন দেখতে ভালোবাসে। জীবনের পথে সে ব্যর্থ হয়, তার গড়ে তোলা ভুবন ভেঙে পড়ে, তবুও সে থেমে থাকে না। ভাঙনের পর নতুন করে কি হয় স্যার? দেখেন, খেয়াল করবেন, একটু সময় দেবেন। ওকে, নতুন করে আবার স্বপ্ন বুনে আবার নতুন সৃষ্টির পথে এগিয়ে যায়। এই প্রবণতায় মানুষের অন্তর্নিহিত শক্তি ও অবিনশ্বর স্বপ্নের পরিচায়ক। তার মানে দেখেন, উদ্দীপক একে যা বলা হচ্ছে, আমাদের কবিতার গভীরতা কিন্তু তাই বলা। উদ্দীপক ও কবিতার উভয় ক্ষেত্রে মানুষের ক্ষণস্থায়িত্বের বিপরীতে তার স্বপ্নের স্থায়িত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। মানুষের গড়া জগৎ ভেঙে পড়লেও মানুষের মন বারবার নতুন স্বপ্নে ভরে ওঠে এবং সেই স্বপ্ন থেকেই নতুন করে সৃষ্টির সূচনা হয়। এভাবে মানুষ তার অন্তর্নিহিত স্বপ্ন শক্তির মাধ্যমে ধ্বংসের মধ্যেও পুনর্নির্মাণের পথ খুঁজে পায়। অতএব বলা যায় উদ্দীপক এক এবং সেই দিন এই মাঠ কবিতায় মানুষের জীবন যে ক্ষণস্থায়ী, কিন্তু তার স্বপ্ন দেখার ইচ্ছা যে অফুরন্ত, সোনার স্বপ্নের সাহায্যে কখনো ঝরে পড়ে না, সেই কথাটাই কিন্তু উদ্দীপক এবং আমাদের কবিতার মধ্যে বলা হয়েছে বা মিল পাওয়া যায়। চমৎকার স্যার, বোঝা যাচ্ছে না? খুব সহজ স্যার, খুবই সোজা। তাহলে আর দেরি না করে স্যার আমরা আমাদের 4 নাম্বার প্রশ্ন ঘতে চলে যাব। একটু দেখবো স্যার কি বলতেছে ঘতে। এই দেখেন, ভালো করে খেয়াল করবেন। স্তবক 2-এ প্রকাশিত, মানে 2 নাম্বার যে উদ্দীপক প্রকাশিত, প্রকৃতির শাশ্বত চিরন্তর রূপ সেই দিন এই মাঠ কবিতার আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপক 2-এ বলতেছে প্রকৃতির শাশ্বত, মানে একদম প্রাচীন এবং চিরন্তন, প্রকৃতি সবসময় এরকম ছিল, এই রূপটা ব্যাখ্যা করেন কবিতার আলোকে। স্যার কবিতায় আমাদের কবি সাহেব কি বলছে একটু মনে করেন তো, একটু মনে করেন। হ্যাঁ, কি বলছে? চালতা ফুল কি ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে, লক্ষ্মী পেঁচাকে গান গাবে না তার লক্ষ্মীটির তরে। কখন স্যার? আমি চলে যাব বলে, আমি না থাকলে কি প্রকৃতি থাকবে না? থাকবে। এবং পরে কি বলতেছে? চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, এই যে প্রকৃতির বৈচিত্র্য, চাঁদের আলো, বৃষ্টির ভেজা গন্ধ, সামান্য টুকটাক আওয়াজ, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। স্যার নৌকাগুলো চরের পাশে থামতেছে, কবি সাহেব টাস করে বললেন পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, পৃথিবীর এই সব গল্প সহজে কখনো ফুরাবে না, সারা জীবন রয়ে যাবে। এই কথার মধ্যে কিন্তু আমরা কি পাই স্যার? প্রকৃতি যে শাশ্বত এবং চিরন্তন, কখনো যে প্রকৃতির যে রূপ বৈচিত্র্য তা কখনো শেষ হওয়ার না, সেই কথাটা কিন্তু কবিতার মধ্যে বলা। এবং উদ্দীপকেও কিন্তু এই জিনিসটাই বলা যে প্রকৃতি কি চমৎকার, কি সুন্দর। অশ্বত্থের ওখানে স্যার অশ্বত্থ গাছের নিচে রাখাল ছেলে বাঁশি বাজায়, সেই গানেরই পুলক আনন্দ লেগে ধানের ক্ষেত দুলে উঠতেছে, সেই গানেরই আনন্দে স্যার বিলের জলের বাঁধন ভাঙতেছে এবং মায়ের মুখের হাসির মতো, মিষ্টি হাসির মতো সুন্দর পদ্ম ফুলের কলি ফুটে উঠতেছে। এই কথাগুলোর মধ্যে কবি আসলে এই কবিতায় কি বোঝাচ্ছে স্যার? যে প্রকৃতি অদ্ভুত সুন্দর এবং সে তার রং রূপকে ধারণ করেই একের পর এক চলতেছে। ঠিক যেমনটা সেই দিন এই মাঠ কবিতা তো জীবনরাস তার যুক্তিতে, তার ভাষায়, তার মতো করে জিনিসটা উপস্থাপন করছেন। আসেন একটু দেখি। কবিতায় কবি স্পষ্টভাবে দেখিয়েছেন মানুষ মরণশীল হলেও প্রকৃতির মৃত্যু নেই।
এটা হচ্ছে বড় কথা। প্রকৃতি চিরন্তন। মানুষের জীবন শেষ হয়ে গেল, মাঠের চঞ্চলতা, পাখির ডাক, গাছের ছায়া, নদীর স্রোত ও প্রকৃতির নানাবিধ ব্যস্ততা অব্যাহত থাকে। লক্ষ্মী প্যাঁচার মঙ্গলধ্বনি, মৃদুমন্দ কোলাহল কিংবা প্রকৃতির বিচিত্র গড়ন, এসবের মধ্য দিয়ে কবি প্রকৃতির অমর ও শাশ্বত রূপকে নিপুণভাবে তুলে ধরেছেন। এইবার স্তবক দুয়ে মানুষের উপস্থিতি থাকলেও মূলত প্রকৃতি হয়ে উঠছে মুগ্ধ। মানে রাখাল ছেলের কথা আছে স্যার, কিন্তু রাখাল ছেলেটা এখানে বড় কথা না, বড় কথা নেচার, প্রকৃতি। রাখাল ছেলে গরু চড়ানো, অশ্বত্থ গাছের ছায়ায় বসে বাঁশি বাজানোর দৃশ্য প্রকৃতির নিরবিচ্ছিন্ন প্রবাহ ও স্বাভাবিক জীবনের পরিচয় বহন করে। রাখালের সুরে ধানক্ষেত দুলে ওঠার অনুভব এবং বিলের জলে পদ্মফুলের কলির মায়ের মুখে হাসির সঙ্গে তুলনা প্রকৃতির প্রাণবন্ত ও চিরকালীন সৌন্দর্যকে আরও গভীর করে তুলেছে। এসব অনুষঙ্গ ইঙ্গিত করে যে প্রকৃতি মানুষের মতো ক্ষণস্থায়ী নয়, বরং তা নিরন্তর আপন ছন্দে প্রবাহমান। তার মানে স্যার দেখা যায় উদ্দীপক 2 এবং আমাদের যে কবিতা, এই দুইজনের মৌলিক মিলটা কোথায় স্যার? মৌলিক মিল এইখানে যে প্রকৃতির রূপ সারা জীবন থেকে যাবে এবং প্রকৃতির রূপ সবসময় মানুষকে একটা তৃপ্ত করবে অন্যরকম সৌন্দর্যের ছোঁয়া দিয়ে। এবং শেষমেশ এখানে বলা হচ্ছে যেখানে মানুষের মৃত্যু বা অনুপস্থিতি প্রকৃতির স্বাভাবিক গতিকে বিন্দুমাত্র ব্যাহত করতে পারে না। মানে আপনি মারা গেলে প্রকৃতি কিছু যায় আসে না, প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য প্রাণময়তা নিয়ে যুগের পর যুগ বেঁচে থাকে। অতএব বলা যায় উদ্দীপক 2 এর প্রতিফলিত প্রকৃতির চিরন্তন ও শাশ্বত রূপ সেই দিন এই মাঠ কবিতাতেও সমান দক্ষতায় প্রকাশ পেয়েছে। যা পৃথিবীতে মানুষের মৃত্যু থাকলেও প্রকৃতির মৃত্যু নেই, এই বক্তব্যকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করেন। মিলল? আমি যেটা বললাম সেটার সাথে মিলল আলাপটা, যে মূল ব্যাপারটা কিন্তু চিরন্তন প্রকৃতির যে ব্যাপারটা সেটা উদ্দীপক এবং কবিতার মধ্যে আছে। বুঝতে পারছেন? এবার ইনশাল্লাহ জায়গাটা রিডিং দিয়েন। নিজেদের চিন্তা তো আসেই, বারবার একই কথাই বলি, আর আমার আলোচনাগুলো শুনে দেখেন। আশা করি আপনাদের এই প্রশ্নগুলো উত্তর করতে কোনো সমস্যা হবে না। যাই হোক, কথা আর না বাড়াই, আবারও আরেকজন উকি দেওয়া শুরু করছে রাজশাহী বোর্ড 2025, সেখানে চলে যাব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।